পরমাণু মডেল ও প্রাথমিক ধারণা। পরমাণু মডেল সম্পর্কে জানতে গেলে আমাদের শুরুতে যে কথাগুলো একটু বলে নিতে হয়। খ্রিস্টপূর্ব 460 অব্দে গ্রিক দার্শনিক আমাদের লুসিপাস এবং ডেমোক্রিটাস উনরা কি করেন, উনরা বলেন যে আমাদের যে পৃথিবীতে যে পদার্থগুলো আছে এই পদার্থগুলোকে একটা অবিচ্ছিন্ন অংশ দিয়ে তৈরি। একই সময়ে আমাদের আচার্য কনাদ, ভারতীয় বিজ্ঞানী, উনি বলেন যে আমাদের যে পদার্থগুলো আছে এই পদার্থগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুর সমন্বয়ে তৈরি। এর 100 বছর পরে বিজ্ঞানী অ্যারিস্টটল ওইটাকে ভুল প্রমাণিত করেন। উনি বলেন যে পদার্থগুলো মূলত আসলে কোনো কিছু তৈরি না, পদার্থকে আর ভাঙা যাবে না। এই পদার্থগুলা দিয়ে হচ্ছে আমাদের ওই যে আমাদের যে আগুন, মাটি, পানি এই জিনিসগুলো তৈরি হয়। তো প্রায় 2000 বছর সবাই সেটা মেনে নেয় যে পদার্থকে আর ভাঙা যাবে না। পরবর্তীতে আমাদের নিউটন ওনার একটা থিওরিতে উনি উল্লেখ করেন যে না, পদার্থগুলোকে ভাঙা সম্ভব। সেই থিওরিটা ছিল পরমাণু গঠন সম্পর্কিত থিওরি। এরও অনেক পরে আমাদের জন ডাল্টন 1803 সালে উনি পরমাণুকে নামকরণ করেন অ্যাটম। এর পরবর্তীতে আমাদের থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। এখান থেকে আমাদের একটু জানা লাগবে। থমসন ইলেকট্রন ইলেকট্রন আবিষ্কার করেন কত সালে? 1897 সালে। 1897 সালে। তো ইলেকট্রন আবিষ্কার করার পরে উনি একটা থিওরি দিয়ে দেন, সেটা হচ্ছে থমসন মডেল। 1898 সালে। থমসন মডেলের অপর যে নামগুলা, এর অপর নামগুলা বলা হয় কিসমিস মডেল বলা হয় এটাকে। কিসমিস মডেল, এটাকে প্লাম পুডিং মডেল বলে। প্লাম পুডিং মডেল, এটাকে তরমুজ মডেল হিসেবে অনেকেই চিনে। তো এইগুলা কেন বলছিলেন? ধরো আমরা যদি একটা তরমুজকে অর্ধেক করে কাটি, তাহলে এইখানে কি দেখতে পাবো বলতো? এখানে ক্ষুদ্র এর অনেকগুলো বিচি দেখা যায় না? এই যে বিচিগুলো আছে, এই বিচিগুলা কাছে ইলেকট্রনের সাথে তুলনা করেন। এই জন্য এইগুলাকে তরমুজ মডেল হিসেবেও অনেকেই বলে থাকে। থমসন মডেলের পরে আমাদের আলফা কণা পরীক্ষা। আলফা কণা পরীক্ষার সাহায্যে আমরা প্রোটন সম্পর্কিত ধারণা পাই, নিউক্লিয়াস সম্পর্কিত ধারণা পাই। আলফা কণা পরীক্ষাটা আমাদের শুরু করেন 1909 সালে, মোটামুটি শেষ করেন 1910 সালে এবং প্রকাশিত হয় আমাদের 1911 সালে। এদের মধ্যে আলফা কণা পরীক্ষার পিছনে যার অবদান সবচেয়ে বেশি, সেটা হচ্ছে রাদারফোর্ডের সহযোগী গাইগার। ইনি প্রায় আমার 90% থিওরি শেষ করে রাখেন। তো আমরা দেখব এখন সেই রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা। রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা। আলফা কণা পরীক্ষা করতে গেলে তাহলে আমাদের আলফা কণা লাগবে। আলফা কণাগুলো আমরা মূলত কোথা থেকে পাই? আলফা কণাগুলো আমরা রেডিয়াম, ইউরেনিয়াম, এই যে মৌলগুলো আছে এই মৌলগুলো থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা বিকৃত হয়। তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় উপকরণ যেগুলো লাগবে, রেডিয়াম, ইউরেনিয়াম হতে নির্গত আলফা কণাটা লাগবে। আমার লাগবে পাতলা সোনার পাত।
পাতলা সোনার পাত। এই সোনার পাতের দূরত্ব কত হবে? 0.404 সেন্টিমিটার। দেখো তো মনে থাকবে না, 4 আছে তাহলে 404, 0.404 সেন্টিমিটার দূরত্বের পাতলা একটা সোনার পাত নিব। জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পাতলা পর্দা। জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত একটা পাতলা পর্দা নিচ্ছি। কেন নিচ্ছি? জিঙ্ক সালফাইড আমাদের অনুপ্রভা সৃষ্টি করে। জিঙ্ক সালফাইড আমাদের অনুপ্রভা সৃষ্টি করে। অনুপ্রভা, প্রতিপ্রভা, শতপ্রভা। অনুপ্রভা বলতে আমরা কি বুঝি? ধরো আমার কোনো একটা উৎস, এই যে আমার একটা বস্তু আছে, এইটার উপর কোনো একটা উৎস দিয়ে আমরা তাপ দিচ্ছি। এই উৎসটা আমি যদি সরাই নিই, এটা সরাই নেওয়ার পরে যদি আমাদের 10⁻⁶ থেকে 10 সেকেন্ড পর্যন্ত এর মধ্যে যদি এইটা আমাদের শক্তি বিকিরণ করে বর্ণ সৃষ্টি করে বা প্রতিফলিত করে, সেটা হবে আমাদের অনুপ্রভা। আর যদি উৎস সরাই নেবার পরে 10⁻15 থেকে 10⁻6 সেকেন্ড এই পর্যন্ত যদি সেটা স্টে করে, তাহলে সেটাকে বলবো আমরা প্রতিপ্রভা। আর শতপ্রভা কোনগুলো বলো তো? শতপ্রভা হচ্ছে, তোমাদের হাতে দেখবা কিছু ঘড়ি আছে, ওই ঘড়িগুলো অন্ধকারও তুমি দেখতে পারবে, কাঁটাটা দলদল করবে। কেন? কারণ ওর মধ্যে যে রেডিয়াম কাঁটাটা আছে, ওই রেডিয়ামটা কি করবে? এই যে সূর্যের আলো থেকে বা আমাদের যে লাইটের আলো থেকে, এইগুলো থেকে শক্তিটা শোষণ করে রাখে, পরবর্তীতে অন্ধকারে শক্তিটা বিকিরণ করে। আর বিকিরণ করলে তখন সেখানে বর্ণ দেখা যায় বা আমরা সেইটা দেখতে পারি। তাহলে সেটা হচ্ছে কি আমার শতপ্রভা। তাহলে জিঙ্ক সালফাইড হচ্ছে কি করে? অনুপ্রভা সৃষ্টি করে। তাহলে জিঙ্ক সালফাইড পর্দাটা যখন আমি দিচ্ছি, তখন জিঙ্ক সালফাইডের পর্দার উপর আলফা কণাগুলো গিয়ে যখন পড়বে, তখন সেখানে আলোকছটা সৃষ্টি করবে, যেটা থেকে আমরা বুঝতে পারবো যে এই পথ দিয়ে আমাদের আলফা কণাটা নির্গত হয়েছে। তো আমরা কি করলাম? ধরো এটা আমাদের একটা রেডিয়াম বলক বা ইউরেনিয়াম বলক। এইখান থেকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের আলফা কণাগুলো নির্গত হবে। এইখান থেকে আমাদের স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে আলফা কণাগুলো এখান থেকে এভাবে বের হবে। এইখানে যদি আমরা একটা লেড প্লেট রাখি, সূক্ষ্ম ছিদ্র দিয়ে একটা যদি লেড প্লেট রাখি, তাহলে বিক্রিয়াটা আমাদের মানে আলফা কণার দিকটা হচ্ছে একমুখী হয়ে হয়, আমাদের বুঝতে ভালো হয় আর কি। তো বই লেড প্লেটের কথা উল্লেখ করে নাই, তোমরা না দিলেও কোনো সমস্যা নেই। যদি লেড বা প্লাটিনাম এই প্লেটগুলো যদি আমরা দিই, তাহলে এই সূক্ষ্ম ছিদ্র দিয়ে যখন আমি দিব, তখন এই যে আলফা কণার বিভিন্ন দিক ছিল, তখন সে এই একদিকে চলে যাবে। এই পাশে আমরা পাতলা একটা সোনার পাত্রে রাখবো, একদমই পাতলা। এটা হচ্ছে গোল্ড প্লেট। এখানে আমরা কি করব? জিঙ্ক সালফাইড ZnS, জিঙ্ক সালফাইডের একটা পর্দা রাখলাম। জিঙ্ক সালফাইডের পর্দা রাখলে আমরা দেখতে পারবো এই আলফা কণাগুলা এইখান দিয়ে গিয়ে সে কিছুটা এইদিকে চলে গেছে, কিরকম এইভাবে নির্গত হবে। তো এখানে তো অসংখ্য গোল্ড পরমাণু আছে, দেখুন এটা বুঝতে আমাদের একটু কষ্ট হবে। আমরা বইয়ে যেটা দিয়েছে সেটা একটু বুঝবো এখন। আমরা এর মধ্যে এই গোল্ডের অসংখ্য পরমাণুর মধ্যে একটা গোল্ড পরমাণু নিয়ে আমরা এখন একটু কাজ করব। ধরো এইটা হচ্ছে আমার ওর একটা গোল্ড পরমাণু। দ্বিধান্বিত এই পাশে আমরা জিঙ্ক সালফাইডের একটা জিঙ্ক সালফাইড মূলত এখানে কিছুটা সবুজ বর্ণ ধারণ করবে।
এটা ZnS। এখানে আমরা গোল্ড প্লেট নিয়ে কেন কাজ করছি, কারণ গোল্ডটা হচ্ছে আমার খুবই কম সক্রিয় ধাতু, যার কারণে ওকে ইচ্ছা মতো আমি পিঠায় বিভিন্ন রূপ দিতে পারি। এইখানে হচ্ছে গোল্ড প্লেটটা পাতলা, একদম পাতলা করতে পারি আমরা। জিঙ্ক সালফাইড এখানে সবুজ বর্ণের উপরে গিয়ে যখন পড়বে তখন সেটা আলোকছটা সৃষ্টি করবে হিলিয়াম কণাটা, তাহলে আলফা কণা, এর মধ্যে আমরা কিছু আলফা কণা নির্গত করব। ধরো এই যে ধনাত্মক, আমি কিছু আলফা কণা নির্গত করছি, এখানে এসে এটা আলোকছটা সৃষ্টি করছে। আলোকছটা সৃষ্টি করছে, কিছু কিছু আলফা কণা বেঁকে যাবে, প্রায় 20,000-এর মধ্যে একটা, কয়টা 20,000-এর মধ্যে একটা আলফা কণা আছে সোজা বিপরীত দিকে ফিরে আসবে। যদি আমি এরকম 20,000টা কণা নিই তাহলে একটা হচ্ছে সোজা বিপরীত দিকে ফিরে আসে। এইখান থেকে আমরা কতগুলো সিদ্ধান্তে উপনীত হতে পারি বা কি কি হচ্ছে সেটা আগে দেখতে পারি, যে প্রায় 99% আলফা কণা পরমাণুটাকে সোজা ভেদ করে চলে যাচ্ছে, কিছু কিছু আলফা কণা বেঁকে যাচ্ছে, প্রায় 20,000-এর মধ্যে একটা আলফা কণা সোজা বিপরীত দিকে ফিরে আসছে। তারপরে এখান থেকে আমরা কতগুলো সিদ্ধান্তে আসতে পারি। সিদ্ধান্তগুলো কি কি হতে পারে বলতো? এই যে আলফা কণা যেহেতু এই বরাবর চলে যাচ্ছে, তাহলে এই ফাঁকা জায়গায় আমাদের কিছু থাকতে পারে, ইলেকট্রন থাকতে পারে আবার নাও থাকতে পারে। কিন্তু ইলেকট্রনের ভর কত ছিল বলতো? ইলেকট্রনের ভর ছিল কত? 9.11 × 10⁻28। আর আলফা কণা কাকে বলা হয়? দ্বিধনাত্মক বিশিষ্ট হিলিয়াম নিউক্লিয়াসকে, 2 4। তাহলে এর ভর কত? 4। আর ইলেকট্রনের ভর কত? অনেক ক্ষুদ্র। তাহলে এই আলফা কণার গতিপথের কি ইলেকট্রনের ভর কোনো পরিবর্তন ঘটাতে পারবে না? আলফা কণা গতিপথের কোনো পরিবর্তন ঘটাতে পারে না। এবার দেখো তো, এইখানে এসে 20,000টার মধ্যে একটা কণা আছে বিপরীত দিকে ফিরে আসতেছে, তাহলে এই জায়গাটায় অবশ্যই কোনো ভারী কিছু একটা আছে। কেন? কারণ এর ভরের থেকে বেশি না হলে তার ব্যাক করে ফিরে আসে নাই। তাহলে এই যে ভারী বস্তুটা আছে এটাই দেখা যাচ্ছে পরবর্তীতে উনি বলেছেন নিউক্লিয়াস। তাহলে এইটার নাম কি করেছেন? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের জনক কে? বিজ্ঞানী রাদারফোর্ড। এই যে ভারী বস্তুটা আছে, এই ভারী বস্তুটা অবশ্যই আমার কি হবে? ধনাত্মক চার্জ বিশিষ্ট হবে। কেন বলো তো ধনাত্মক চার্জ বিশিষ্ট হবে? এইটা যেহেতু ধনাত্মক, তাহলে কি বিকর্ষণ যেহেতু করেছে তাহলে ধনাত্মক কিছু একটা হবে। আকর্ষণ যদি করতো তাহলে তো প্লাস মাইনাস হয়ে যাইতো। তাহলে যেহেতু ধনাত্মক আছে অবশ্যই এই জায়গাটাও আমাদের ধনাত্মক কোনো একটা ভারী বস্তু হবে। এই যে ধনাত্মক কি আছে পরবর্তীতে ওইটা নিয়ে গবেষণা করে ওইটার নামকরণ করেন প্রোটন। তাহলে প্রোটনের জনককে বিজ্ঞানী রাদারফোর্ড। এবং দেখো তো এই পরমাণুর মোট আয়তনের তুলনায় এই যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের কি অনেক বেশি ছোট না? পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসটা অনেক বেশি ছোট। এটা হচ্ছে 0.01%। পরমাণুর সামগ্রিক আয়তনের তুলনায় এই নিউক্লিয়াসের আয়তন হচ্ছে কতটুকু? 0.01% মাত্র। তার মানে বুঝতে পারি এই জায়গাটা অনেক বেশি ক্ষুদ্র।